মামা এদিকে দেখো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, ভালো মতন মা। এই যে মৎস্যমুখীর যেগুলো আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, এটা চাটনি, ওই প্লাস্টিক চাটনি যেটাকে বলে, এটা ডাল, ভেজ ডাল, এটা হচ্ছে মুড়ি ঘন্ট, এটা পাবদা মাছ, সর্ষে পাবদা, এটা চিতল মাছ। চিতল মাছও মা খেতে খুব ভালোবাসতো। আর যে ক্যাটারারের খাওয়া আমার সাথে দিন খেয়ে মা বলেছিল কি ভালো, সেই ক্যাটারারকে দিয়ে আমরা করিয়েছি। দেখুন চিতল মাছের পিসগুলো যথেষ্ট বড় বড়। এটা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি, খেতে খুব ভালোবাসতো। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলো খুব ভালো। আর এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছটাও খেতে খুব ভালোবাসতো। বাড়িতে তো হতোই সর্ষে দিয়ে পাবদা মাছ। আমার সাথেও এটা হয়েছিল, তখন বলেছিল খেতে, এটাও বলেছিল খুব ভালো লেগেছিল। এটা তো মুড়ি ঘন্ট দেখালামই। এখানে আলু ভাজা। এখন মাকে আজকে যেটা ঘাটে দিতে যাওয়া হবে তার জন্য সরা তৈরি করা হচ্ছে। খাওয়া শেষে তো মুখ শুদ্ধি লাগেই, সেই জন্য পাঁচের এগুলো প্যাকেট গুলো দিয়েছে। এটা হচ্ছে রসগোল্লা, আর এটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিমেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু বাইরে গেছিলাম বাজারে। ওখানে আইসক্রিম তো 4টে আইসক্রিম দেখালাম, বাদ বাকি আইসক্রিম গুলো সব ফ্রিজে আছে। আর বাইরে বাজারে গেছিলাম কারণ শতদীপের জন্য, মানে যে প্যান্ট, হাফ প্যান্ট, ইনার টিনার যেগুলো নিয়ে আসা হয়েছিল সব তো ঘাটে ফেলে দিতে হয়েছে, তাই ওর এগুলো দরকার ছিল। তো হাফ প্যান্ট কিনতে গিয়ে আরো ঘরের টুকটাক, আমরা তো এবার কিছু কিনতে পারবো না, টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটি করা হয়েছে, মানে পছন্দ হলো, যেগুলো আমাদের কলকাতা থেকে কিনতে গেলে ম্যাক্সিমাম দাম পড়ে যাবে। তো সেই জন্য এখানে যেহেতু অফারে দিচ্ছিল তাই এখান থেকে কিনে নিলাম, সেগুলো না হয় পরে দেখাবো। এই হচ্ছে মায়ের সরাটা রেডি করা হয়েছে, কারণ হচ্ছে এটা তো ঘাটে দিতে যেতে হবে। আর প্রথমে মায়ের সরাটাই রেডি করতে হয় আমরা খাওয়ার আগে, তারপরে শতদীপ খাবে, তারপরেই আমরা খেতে পারবো। সেজন্য এরকম মায়ের সরাটা আগে রেডি করে নেওয়া হয়েছে। এবার শতদীপ খেতে বসবে, তারপরেই আমরা আজকে থেকে মাছ, আমিষ জাতীয় খাবার খেতে পারবো। চাটনি আর আইসক্রিমটা আলাদা করে আলাদা পাত্রে দেওয়া হবে, কারণ এর মধ্যে দিলে পরে পুরো মাখামাখি হয়ে যাবে, তাই ওই দুটো আলাদা পাত্রে দেওয়া হবে। এই যে শতদীপের খাবারও এখানে সব রেডি করে রাখা হয়েছে, কারণ ও না খেলে পরে তো আমরা খেতে পারবো না। আর তাছাড়া শতদীপের ভাই আছে যে বাইরে থাকে, তো জ্ঞাতি তো কারো কাছে পারমিশন নিয়ে তারপরে করতে, তারপরেই তো ও মানে আমিষটা খেতে পারবে। তো তার কাছ থেকে পারমিশন নিয়েই ও খাওয়া শুরু করবে। ওর খাওয়া হয়ে গেলে পরে আমি খাবো, মেয়েরা খাবে, তারপরে একে একে যারা আসবে সবাই খাবে। মোমবাতি বানাচ্ছে শ্রাবণী। কালকে যে মোমবাতিটা আনা হয়েছিল মার জন্য, সেই মোমবাতিটা কালকে ওই 12টা 12:15 জ্বালানো হয়েছিল। সেই মোমবাতিটা বন্ধ বুঝে, মানে ফ্যান চলে সারা রাত, ফ্যান চলে, এসি চলেছে কালকে সারাদিন, হাওয়া বাতাস। এখন বাজে 5টা 10, এই 15 মিনিট হলো মোমবাতিটা নিভে গেল। 24 ঘন্টার উপরও মোমবাতিটা জ্বলে গেল। অদ্ভুত ব্যাপার একটা। সেটা দিয়ে শ্রাবণী মোমটা দিয়ে আবার রিসাইকেল করে চেষ্টা করছে বানানো। দেখা যাক কতটা সফল হয়। শেপটা তো হবে না যেহেতু, কারণ হাত দিয়ে করছে। হাত দিয়ে তো এত ভালো শেপ আসে না। এটার একটা কোনো খাঁচা বা সেরকম কিছু থাকলে নয় একটা শেপে আসতো, কিন্তু যাই হোক দেখা যায়, ট্রাই করছে। কতদূর সাকসেস হয় এখন সেটাই দেখার পালা। ভেঙে যাচ্ছে। এটা তোমার হবে না, কারণ এই পর্দাটার মধ্যেও তো একদম মোম ফোম থাকে নাকি। জ্বালাবো নাকি? ঠিক আছে, আমি একটু ফোনটা রেখে জ্বালাচ্ছি, দেখা যাক কতটা সাকসেস হয়। যদি হয় আমি তাহলে দেখাবো নেক্সট পার্টটা। একদম যে মানে আনসাকসেসফুল হয়েছে সেটাও কিন্তু না।
ফ্লেমটা অনেক বড় হয়ে গেছে, একটা মশালের মতন হয়ে গেছে, তো ঠিক আছে, নট ব্যাড। জিনিসটাকে আবার কি সুন্দরভাবে রিসাইকেল করা হলো। এখন বুঝতে পারছি না যে এখন এটা কতক্ষণ এরকম থাকবে বা কতক্ষণ জ্বলবে। এখন তো ভালোই চলছে, ফ্লেমটাই জাস্ট অনেকটা বেশি হয়ে গেছে। দেখা যাক এখন কতক্ষণ কি হয়, কত দূর মানে থাকে এটা। এরকম এরকম ভাবে যদি থাকে তাহলে তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। এই সন্ধ্যাবেলায় এখন বাজে 6:30, আমরা যাচ্ছি আবার সেই ঘাটে। এই যে আজকে মৎস্যমুখীর দিন, সব যে খাবার গুলো দিতে হবে মাকে, সেই খাবার গুলো দিতে আমরা আবার যাচ্ছি সেই বাঁশখালী বাড়ি ঘাটে। তারপরে গিয়ে না হয় ওখানে দেখাবো, একই রাস্তা। আচ্ছা, আমাদের তো বলেইছিলাম আমরা কলকাতায় ফিরে যাচ্ছি, সেজন্য আজকেই মৎস্যমুখীটা করে নিতে হলো। তো কালকে আমরা চলে যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে, আজকে সকালে তৎকালে টিকিট কাটলাম, কালকে চলে যাবো। আর হচ্ছে আবার সোমবার দিন গাড়িটা তো আমাদের গাড়িটা তো এখনো গ্যারেজে, এরকম একটা মানে হঠাৎ করে হয়ে যাবে তো জানতাম না। গাড়িটা তখন অনেকদিনই কাজ হয়ে গেছে, তো ওখানেই রয়েছে গ্যারেজে, ওদেরকে বলা আছে। গাড়িটা গিয়েই শুক্রবার দিন নেবে, নিয়ে আমরা শনি রোববার থাকবো। মামামের সোমবার দিন রেজাল্ট, সেদিনে প্যারেন্টস টিচার মিটিং আছে, তো সেটা অ্যাটেন্ড করে আবার সোমবার দিনে রাত্রিবেলায় আমরা বেরোবো, মানে আবার জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরোবো। ফেরাটা তো আমরা গাড়ি নিয়েই বেরোই, অনেকটা জার্নি। তো যাই হোক, যতটা আমি ভিডিও করতে পারবো, মানে একজন যে কোনো দুজনের মধ্যে থেকে একজনকে তো আমাকে কোলে রাখতেই হবে। তো যাই হোক, ওদেরকে কোলে নিয়ে আমি যতটা ভিডিও করতে পারবো। পুরোটা জার্নি প্রায় 13-14 ঘন্টা জার্নি ওখান থেকে বেরোলে পরে। আর যদি উইদাউট এনি হল্ট ও পুরোটা গাড়ি টেনে দেয়, মানে সেরকমই ও টানে। একদম এসে হয়তো আমরা যখন কলকাতা থেকে আসি তখন একদম এসে হয়তো ও দাঁড়ায় কোথায়, ডালখোলা, বিহার না ডালখোলা, এই ঠাকুরটা আসার সময় ডালখোলায় দাঁড়ায় বা রায়গঞ্জে দাঁড়ায়। তো মানে তখন তো মোটামুটি 70-80% রাস্তা কাভার আপ হয়ে যায়, মানে কলকাতা থেকে যতটা ডিস্টেন্স, সেই জন্য তখন ওখানে এসে দাঁড়ায়। এবার যদি আমার কোলে কেউ না থাকে, দুজনেই যদি পুরোটা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে আসে, তাহলে পরে আমি মনে হয় ম্যাক্সিমামটাই আমি রেকর্ড করতে পারবো। আরেকটা জিনিস যেটা তখন আজকে না, যে দোষটা পেয়েছিল সেটার জন্য তো আমি বললাম যে আমাদের এক দিদি, মানে শতদ্বীপের এক দিদি বলেছে যে একই দিনে দোষটা কাটালো, সেটা হয়তো ঠিক হয়নি। তো এবার 45 দিনের মধ্যে করতে হয়। তো আমি তারপরেই মানে ও দিদির সাথে ফোনে কথা বলার পরেই আমরা ঠিক করলাম তাহলে পরে কবে করানো যায়। তো আমরা আমাদের যে কলকাতার বাড়িতে পুজো করে যে পুরোহিত মশাই, তাকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম। তো সে বললো ঠিক আছে, আপনারা এসে ফোন করুন, শনিবার বা রোববার যে কোনো একদিন। তো আমাদের ইচ্ছা আছে শনিবার দিনই বাড়িতে পুজোটা, ওই নারায়ণ পুজোটা করে আরেকবার এই দোষ কাটানোটা, যেটা ঠিকঠাক ভাবে হয়নি ঘাটে ঘাটে। তো সেই পুজোটা করে মানে তারপরেই আমরা রওনা দেবো কলকাতা থেকে। তো এবার কলকাতায় পৌঁছানোর পরে কি পরিস্থিতি হয়, মানে পরিস্থিতি সেরকম না, দুদিনের জন্যই তো যাওয়া। এবার ঘর দৌড় তো গোছানোর কিছু নেই, মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন ঘাটে গিয়ে খাবারটা দিয়ে আসি, ফেরার সময় না হয় এখানে কিছু প্যান্ডেল, কিছু ঠাকুর যেখানে বানায় সেগুলো দেখাবো সব। এইদিকেও কিছু, এই আমরা ঘাটে এসেছি, চারিদিকে বোম ফাটছে, মহালয়া, আজকে তো মহালয়া। তো চারপাশে জলপাইগুড়ির মহালয়া আসলে এই বোম, মানে এই শব্দ বোম বাজি এখনো খুব ফাটে, সব জায়গায় বন্ধ হলেও এখানে এটা একটা ট্র্যাডিশন, ছোটোর থেকে দেখে এসেছি। সব জায়গায় পিকনিক এগুলো সব হয়। আজকে মনে হয় জলটা একটু বেশি সামনের দিকে এগিয়ে এসছে। যাই হোক, ঠিক আছে, এই জায়গাটাই দিয়ে দাও না, এখানে এই যে আমি যেখানে, হ্যাঁ ওই জায়গাটা, এখানে তো ওদিকে ওদিকে ডান দিকে, তোমার ডান দিকে, ওখানেই দাও। হ্যাঁ, বেশি জলের দিকে যেও না, আবার জলে যদি জল আরো এগোয় তাহলে খাবারটা খেতে পারবে না। এখনই ওই যে দিয়ে গেছে কেউ ওখানেও খাবার। এই যে খাবারটা, চিতল মাছ, পাবদা মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এখানে আছে মুড়ি ঘন্ট, এখানে ওই মুখ শুদ্ধি পাঁচ, তারপরে হচ্ছে রসগোল্লা, আর আইসক্রিমটা তোলো।
খুলে দাও আইসক্রিমটা। করে দেবো। হুম। আর আইসক্রিমের পাশে আছে মুড়ি ঘন্ট, চাটনিটা ভাতের মধ্যেই দেওয়া আছে, আর এখানে ওই পাঁচের নিচে আছে। পাঁচটা না তুলে রাখো, মানে সাইডে লম্বা করে রাখো। কোথায়? ওই তো ইয়ের পাশেই। হ্যাঁ ওখানে, হ্যাঁ রেখে দাও। ওখানে আছে ওই ঝুরি আলু ভাজা। জল বেশি করে তো আমি জানি। জলের বোতলটা খুলেই নাকি পাশে রাখো? খুলে রাখলাম জলের বোতলটা, আমার খেয়ে নিও। ধূপকাঠি গুলো দাও। এই দুদিন 3 দিন ধরে ঘাটে এসেছি। আজকে কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানে বললাম না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। কোন দিকে রাখবো? ওই পাশে ডান দিকটায়। এখানে রাখো? হ্যাঁ, সেজন্য জলের লেভেল অনেকটাই হাই। এখন এখানে মোমবাতি ধূপকাঠি দিচ্ছে। কালকে তো হাওয়া ছিল প্রচন্ড। কালকে তো সেই সরার এটা দিয়ে, যেটা দিয়ে ঢাকনিটা, এটা দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে মোমবাতি জ্বালাতে হয়েছে। আজকে একদম হাওয়া নেই, আজকে ভালোভাবে জ্বলে গেছে। সতর্ক এখন এই মোমবাতি ধূপকাঠি দিয়ে আরতি করে তারপরে এটা গেঁথে যাবে মাটিতে। কলকাতায় আমরা এই আমরা এখন ফিরে যাচ্ছি ঘাটে, মাকে খাবার দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ঘাটে এসে সদৈপের 2 বন্ধু আজকে এসেছিল, কারণ ওরা মানে দুপুরবেলা আমাদের বাড়িতে আসতে পারেনি, তো বলেছিল সন্ধ্যের দিকে আসবে। তো এবার যখন শুনলাম আমরা ঘাটে আছি, তো বললো ঠিক আছে আমিও যাচ্ছি। তো তারপরে ঘাটে এসেছিল, তো ওরাও পেছন পেছন আসছে আমাদের। আমরা যাচ্ছি বাড়ির দিকে। এটা এই জায়গাটা, এই যে এই মাঠটা যে দেখছেন না, এই মাঠটাতে খুব জলপাইগুড়ি একটা বড় পুজো হয়, কালী পুজো। সেটা দুর্গা পুজো না, কালী পুজো। কালী পুজোতে যদি জলপাইগুড়ি থাকে তাহলে কালী পুজোটা, কারণ জলপাইগুড়ি কালী পুজোটাই হচ্ছে খুব বড় পুজো হয়। এই যে এদিকে সব ঠাকুর বানাচ্ছে দেখুন। এই জায়গাটা পাড়ার মধ্যেই, কিন্তু কত দোকান চারপাশে। সামনে এই যে ঠাকুর বানাচ্ছে, এখানে খুব সুন্দর একটা ঠাকুর বানাচ্ছে। আমি তখন যাওয়ার নেই, কি সুন্দর ঠাকুরের মুখটা, এখনো চোখ আঁকেনি, কিন্তু খুব সুন্দর লাগছিল। জায়গাটায় জানি না কি আছে, কিন্তু পাড়ার মধ্যেই, কিন্তু একদম মেন টাউনে নয়। প্রচুর দোকান। যে এই পুজোটার নাম এখনো এখানে কাপড় পড়েনি, গান বাজছে ওদিকে, এখনো জাস্ট বাসের স্ট্রাকচারটা হয়েছে। এই জায়গাটার নাম, এই ক্লাবটার নাম জাগ্রত সংঘ। এটা ওই ক্লাবের পুজো। এটা হচ্ছে ওই যেটা বলি না, আমাদের পাড়ায় একটা বড় দুর্গা পুজো আছে। সাইডের থেকে দেখাচ্ছি, সামনের থেকে এই যে সামনে খানিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই বড় পুজোটা, এখনো প্যান্ডেল পুরো কমপ্লিট না দেখে এরকম লাগছে। তো তরুণদল ক্লাবের পুজো, জলপাইগুড়ি তরুণদলের পুজো, অনেক বড় পুজো হয়। এই যে সম্রাটদা, হ্যাঁ সম্রাটদার সাথে মাম্মাম, এটা খুব ইউনিক একটা পুজো। আবার নীলু সেই পোজ দিল। এই যে পত্রলেখা, একটু এদিকে তাকা। হ্যাঁ পত্রলেখাও আছে, দেখ একসঙ্গে তোর। হ্যাঁ মামা হুম, ভিডিও হচ্ছে। মোটাটাকে মারবো, হ্যাঁ দেখো পরশু দিনের দিও। আমি তো ভয়েস দিচ্ছি, আমি ওইভাবে বলবো। আমার সঙ্গে একটা ঘটনা ভিডিওই হয়ে গেছে। অনেক সুপ্রভাত। আজকে চলে যাব, মানে ফিরে যাব কলকাতায়। অনেকদিন পর আমি শুরু করলাম এই ব্লগটা। তো যাই হোক, মনটা খারাপ, খারাপ বলতে গেলে প্রচন্ড খারাপ।
মাকে নিয়েই যাচ্ছি। মার ছবি তো আছে আমার সাথে, মা আমার সাথেই আছে। যাই হোক, বাবা ফোন করেছিল লাস্ট 4-5 দিন আগে, হয়তো বাবা ফোন করেছিল আমাকে যাওয়ার আগে, দেখা করে যাস। তো যাই হোক, বাবাকে ফোন করবো, হয়তো আজকে দেখা করতে পারবো না আমি। পারবো না কারণ কিছু টুকটাক কাজ আছে এদিক ওদিক, সেগুলো করে যেতে হবে। তো বাবাকে ফোন করে সেটা বলে দেবো, কারণ আমি তো ফিরে আসছি কিছুদিন মধ্যেই, 7 তারিখেই ফিরে আসছি। তো তখন আর বাবার সাথে একবার দেখা করে নেবো। যাই হোক, বাবা তো সেরকম যোগাযোগ বা অত কিছু ইন্টারেস্টেড না আমার সাথে কথা বলা বা সম্পর্ক রাখার প্রতি। মানে তাই আর মানে আজকে আমি দেখা করতে গেলাম না বলতে, আজকে টুকটাক কাজ থাকতো। বাবার জায়গায় যদি মা থাকতো তাহলে আমি দেখা করতে যেতাম। বাবা যেহেতু অত ইন্টারেস্টেড না কথাবার্তা বা যোগাযোগ রাখার জন্য, তাই আমি অতটা প্রায়োরিটি দিলাম না। কাজগুলো করে নিই, কারণ ফিরে তো আসবোই 7 তারিখে। 7 তারিখ, ইনফ্যাক্ট 8 তারিখে। তো তখন না বাবার সাথে একবার দেখা করে নেবো। জীবনের অনেক, কি বলে ওটাকে, আহ অনেক শিক্ষা বা এক্সপিরিয়েন্স, জীবনের অনেক কিছু নিয়ে এবার ফিরছি কলকাতাতে। অনেক কিছু নিয়ে ফিরছি। মানে আমার যা বয়স, তার থেকে দ্বিগুণ বয়সের অভিজ্ঞতা নিয়ে আমি ফিরছি। আহ, যাই হোক, সবাই যে বলে যে যতটা জীবনে এগিয়ে যাবে অনেক কিছু শেখার আছে, সেটা আমি এখন বুঝি। হ্যাঁ, সত্যি এখন অনেক 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 কিছু শেখার আছে। এই লাস্ট 13টা দিন অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমি। অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরছি, আর অনেকটা বেশি বয়স নিয়ে ফিরছি আমি। একদম এক্সপেকটেশনে ছিল না যে মা চলে যাবে, এইভাবে চলে যাবে, এরকম এত তাড়াতাড়ি চলে যাবে। আমার একদম এক্সপেকটেশনে ছিল না আমার। শ্রাবণীকে তো প্রতি মুহূর্তে বলি যে মা সত্যিই চলে গেল, সত্যিই চলে গেল। বুঝতেই পারছি না যে মা সত্যিই চলে গেল। এনিওয়েজ, আমি এখন শ্রাবণীদের বাড়ির ছাদে আছি। ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর। আমি একটা সিনেমাটিক নেওয়ার চেষ্টা করছি, দেখুন। আপনারা যদি দেখবেন, আপনারা খুব এনজয় করবেন। চলুন। বুঝতেই পারছেন কতটা জোরে হাওয়া চলছে, হাওয়া বইছে। ওই দিকের মেঘটা দেখুন, কালো হয়ে আছে, মানে ধেয়ে কোনো একটা ঝড় আসছে। ওয়ান্ডারফুল ভিউ। ওইদিকে দেখুন মেঘটা, খুব সুন্দর লাগছে। জানি না কতটুকুন ভালো সিনেম্যাটিক শট নিতে পেরেছি, বাট আশা করি আপনারা এনজয় করবেন এই ভিউটা দেখতে। গাছপালা, প্রকৃতির এখানে কোনো অভাব নেই। ওইদিকে মেঘগুলো দেখুন একবার কিভাবে কালো হয়ে আছে। সত্যি কথা বলতে গেলে, মানে ক্যামেরাটা যখন অন করি তখন ভাবি যে অনেক কথা বলবো, অনেক কথা বলবো। তারপরে যেই মানে ভিডিওর রেকর্ড বাটনটা প্রেস করি, তখনই খেই হারিয়ে যায় কি বলবো না বলবো। সত্যি কথা বলতে গেলে তাই অনেকটা গ্যাপ ছিল। কি বলবো কি বলবো কি বলতে ভেবেছিলাম, মানে ভুলে গিয়েছি ইনফ্যাক্ট। জানি না, এরকমই হচ্ছে কিছুদিন ধরে এত কম কথা বলেছি, এত কম কথা বলেছি। মনে মনে আবার প্রচুর কথা বলি, প্রচুর প্রচুর কথা বলি। যেই মানে রেকর্ডটা অন করতে গেলাম, ব্যাস ভুলে গেলাম কি বলতে যাচ্ছি। এখন জানি না কি হয়েছে লাস্ট কিছুদিন ধরে আমার। এনিওয়ে, যাই হোক, ওটাই বলছি আবার যে চলে যাবো আজকে। সন্ধ্যেবেলা ট্রেন আছে, মাকে নিয়ে চলে যাচ্ছি কলকাতাতে। ফিরে যাচ্ছি কলকাতাতে, চলে যাচ্ছি কি ফিরে যাচ্ছি কলকাতাতে। চলে যাওয়া মানে তো একটা জায়গায় চলে যাচ্ছি। কলকাতাতে আমার বাড়ি, নিজস্ব বাড়ি। তাই আমি কলকাতায় ফিরে যাচ্ছি, কারণ ওটাই আমার বাড়ি, ওটাই আমার বাসস্থান। মাকে নিয়ে ফিরে যাচ্ছি। সব ঘর ঘুরিয়ে ঘুরিয়ে মাকে দেখাবো। মা একটা টাইমে আসতে চেয়েছিল, খুব কলকাতায় আসতে চেয়েছিল, কিন্তু তখন এই এমন পরিস্থিতি যে মাকে নিয়ে আসা সম্ভব ছিল না। কারণ মাকে নিয়ে আসতে গেলে তখন অ্যাম্বুলেন্স করে হয়তো জলপাই থেকে কলকাতায় নিয়ে যেতে হতো। স্বাভাবিক এতটা জার্নি নিতে পারতো না। 2 নম্বর কথা, ট্রেনেও আসার মতন সেই কন্ডিশন ছিল না মায়ের। আর যখন মাকে অনেকবার বলেছিলাম শরীর ঠিক থাকতে, মা আসো 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 আসো, মা তখন বলতো তোর বাড়িতে কেন যাবো, তোর বাড়িতে কেন যাবো, আমার এখানে বাড়ি আছে, তোর বাড়িতে কেন যাবো। মার যখন আমার এখানে আসার ইচ্ছে, তখন আর সেই মার শরীরে পরিস্থিতি নেই যে মাকে নিয়ে যাব। এনিওয়েজ, ঠিক আছে, মা আমার সাথেই আছে, মাকে নিয়ে যাব। সব ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো। মার এখন থেকে ওটাই বাড়ি হবে, কলকাতার বাড়ি হচ্ছে মার বাড়ি।
মামাবাড়ির সাথে তো রেগুলার টাচ আছে। আর আসতে পারিনি, অ্যাকচুয়ালি আসতে পারিনি কারণ স্বাভাবিক, এতটা জার্নি করে আবার আসবে, তো তারাও সেই জন্য দুঃখিত যে আসতে পারছে না, কিন্তু তারা সবসময় টাচে আছে। এই শনিবার হয়তো ওই নারায়ণ পুজো একটা করা হবে, পোকা ঢুকলো, এই শনিবার হয়তো একটা নারায়ণ পুজো করা হবে। আর কীর্তন ফির্তন করলে তো ভালো হয়, আমি ঠিক জানি না কিভাবে কলকাতায় কোথায় কীর্তন পার্টি সব এরা কীর্তন যা করে পাওয়া যায়। যাই হোক, আমাকে একবার খোঁজ নিতে হবে। রান্নার যে দিদি আছে তাকে জিজ্ঞেস করতে হবে, নিজের যে মাসিমা আছে তাকে একবার জিজ্ঞেস করতে হবে কোথায় কীর্তন এগুলো পাওয়া যায়, সেটাও করব। ঠিক আছে, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে অনেকটা জার্নি যেতে হবে, তারপরে আবার কথা হচ্ছে। কালকে তো আমার বন্ধুদেরকে দেখেইছেন, মানে অনেক বন্ধুরা এসেছিল, মানে আমার এরাম হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু। এরা আমার সবসময় সাথে থাকে, যে পরিস্থিতি থাকি না কেন এরা আমার সব সময় পাশে থাকে। ইনফ্যাক্ট মানে এরা মা যখন ডায়ালিসিস চলতো তখনও এরা অনেক কাজ করে দিয়েছে আমার। যখন যখন যেরকম যেরকম বলেছি যে দেখ আমি তো আসতে পারবো না কলকাতায় জলপাইগুড়িতে, তো এই কাজগুলো আছে বাবার, এই কাজগুলো মেডিক্লেমে হোক বা টুকটাক হানাতে না করে দিস, ওরা সবসময় করেই তো। তার মধ্যে পোটা করে যে বন্ধুটা সম্রাট, ও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওর কথা বললেও বললো সবাই আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। শুক্রবার দিন তো মৎস্যমুখী, বাবা ওকে ফোন করেছিল যাওয়ার জন্য, ও তো যাবে মৎস্যমুখী, আমি বলেছি যাস, কিন্তু আমার চিন্তা ওটাই যে ও তো যাবে বেচারা, মানে আবার ওখান থেকে মানে কোনো আজে বাজে কথা না শুনে হুট করে, যাই হোক শুনলেও সাথে সাথে বেরিয়ে যাবে। আমি ওকে বলে দেবো সেরকম যদি কোনো কথা আসে বা পাস তাহলে চলে আসিস, সব নিজের সম্মান নিজের কাছে। ঠিক আছে, চলুন। দেখছেন তো খুব হাওয়া, খুব সুন্দর ওয়েদার, পাতা কিভাবে নড়ছে, মানে খুব জোরে হাওয়া দিচ্ছে, ওয়ান্ডারফুল ওয়েদার। কালো করে আছে ওদিকে মেঘগুলো। এই যে শ্রাবণী সব গোছ গাছ শুরু করে দিয়েছে, সেরকম কিছু জিনিসপত্র আনা হয়নি। আনা হয়নি, আর যেগুলো আনা হয়েছে সব নিয়েও যাচ্ছি না, কারণ আমরা তো আসবো আবার 2-3 দিন পরেই। গাড়িটা আনার জন্যই মেন যাওয়া, গাড়ি আনার জন্য মেন না, গাড়ি মামামের রেজাল্ট। গাড়ি না আনার থাকলেও রেজাল্টটা তো তো যেতেই হবে, সেটাই। গাড়ি আনাটা মেইন কারণ না, মেইন কারণ হচ্ছে মাম্মামের 7 তারিখে রেজাল্ট। রেজাল্ট সেই মার খাবে, একদম স্কুল থেকে মার খেতে খেতে আসবে। কেন না না না, কেন নাম্বার পড়িস না কেন? পড়বি না না না? কাল 7 তারিখে রেজাল্ট, প্লাস প্যারেন্টস টিচার্স মিটিংও আছে। এখান থেকে ম্যাক্সিমাম জিনিস এটা এটা তো এই এই ব্যাগটা যাবে, মাম্মামদের জামা কাপড়টা রেখে যাবো। হ্যাঁ এটা রেখে যাবো, কারণ 7 তারিখে আসা হবে, তো শুধু শুধু লাগেজ, তা না আর কিছু নেই। ও আচ্ছা, ওই সপারটার মধ্যে ওই বিগ শপারটার মধ্যে কিছু আছে, আর কিছু কিছু জিনিস যাবে, কারণ কালকে কিছু কিছু ভেজিটেবল বক্স কিনেছিলাম, মানে ফ্রিজে রাখার জন্যই। দেখলাম এখানে কমে পাওয়া যাচ্ছে প্লাস্টিকের ভেজিটেবল বক্স, যেখানে ভেজিটেবল থাকে সেগুলো নিচে রাখা আছে, তো সেগুলো নিয়ে যাব। এই যে মাম্মাম যথারীতি ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, আর ককরোচ আমার কোলে। এই যে আমি ককরোচ সকাল সকাল মার খেয়েছে। আমার ককরোচ, এই যে ককরোচ সকাল সকাল মার খেয়েছে আমার হাতে। মানে ওর সাহস দেখে আমি মানে অবাক হয়ে যাই। ও ছাদ থেকে পড়ে যাবে, ও কিন্তু সেটা জানে পড়ে গেলে ব্যথা লাগবে, কিন্তু ওর এখানে এসে সাহস দেখে মানে এই মানে ওই যে বিছানাটা দেখছেন ওখান থেকে করতে 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 এই ধারে চলে এসছে। আর ধারে মানে এখানে নিচটা আমি দেখাচ্ছি, মানে এই যে কতটা এই যে এই কতটা গ্যাপ এটা, মানে পাটা আমি ওর ধরেছিলাম জন্য নেহা তোর মাথাটা রক্ষা পেলো, নাহলে সোজা নিচে ব্যাস হয়ে গেল, একটা কেলেঙ্কারি হয়ে যেত। ওর জন্য দিয়েছি পাশের মধ্যে 2-3টে, চুপচাপ আছে, মার খেয়েছে সকালবেলা আমার কাছে। মামা ওষুধের প্যাকেটটা দিস। মার বলতে সেরকমই মার, চুপচাপ আছে আমার বলে। আর খাবি, মার খাবি? হুম, বনুকে বলছি মা। এই, তোমার সকালে যে আমি মানে ব্লগ করছিলাম তখন আমি বলছিলাম যে এইবার যে গেলাম, মানে ফিরে যাচ্ছি কলকাতায়, মানে জীবনের অনেকটা অভিজ্ঞতা
আর অনেকটা বয়স নিয়ে যাচ্ছি, মানে আমার যা বয়স তার থেকে আমার আরো অনেক বয়স বেড়ে গেছে আমার কেন জানি মনে হয়। প্লাস জীবনে অনেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, মানে ফিরছি এবার। সেটাই সকালে আমি বলছিলাম, মানে ছাদে যখন শুট করছিলাম তখন। হুম। বয়স তো বাড়ছে, অভিজ্ঞতা বাড়বে, এরপরে না না, বয়স তো বছরে বছরে একটা একটা করে বাড়ে। এই লাস্ট 13 দিনে আমার অনেক বয়স বেড়ে গেছে। অনেক বয়স হয়ে গেছে। আর অনেক বয়স বেড়ে গেছে। এখনো তো মেয়েরা মুখে মুখে তর্ক করে না, এরপর মুখে মুখে তর্ক করবে, এরপরে মেয়েরা, মেয়েদের বিয়ে দিতে হবে, অনেক অনেক কিছু মুখে অভিজ্ঞতা। মুখে তর্ক করবে, মেয়েদের বিয়ে দিতে হবে, তার আগে পড়াশোনা, সেগুলো একটা রেগুলার পার্ট অফ লাইফ। মানে এগুলো তো সবাইকেই করতে হয়, কিন্তু এই 13 দিনে মনে হচ্ছে আমার আরো 13টা বছর বেড়ে গেল। আর এই 13-14 দিনে মনে হলো যে মানে, মানে যা অভিজ্ঞতা মানে অর্জন করলাম মানে জীবনে, মানে এই 13 দিনে হিসাবে অনেক অভিজ্ঞতা আমি পেলাম। মানে জীবনের সত্যি বা মানে জীবনের যে স্পষ্ট কথাগুলো হয়, বা প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফিরছি এবার আর কি। কালকে খাওয়ার বেঁচে গেছিল কিছু কিছু, মাছ বাঁচেনি। মাছ ভাসিনি? মাছ বাহ, বাঁচেনি ভালো হয়েছে। না, মানে আজকে খেলে পরে মাছ শেষ। মাছ দুটো সেরকম মাছে? পরিমাণে, হ্যাঁ দুটো দুটো মাছে? মাছে। আর হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি আছে, সেটাও আজকে শেষ হয়ে যাবে, কিন্তু ডাল আর ভাত অনেকটা বেঁচে গেছিল, আর মুড়ি ঘন্ট। সেটা বাইরে ওই যে ক্যারিয়ারটার ওপরে ইয়ে করা আছে, প্যাকেট প্যাকেট করা আছে, ওগুলো ওই স্টেশনে গিয়ে ইয়া, ওদেরকে দিয়ে যাবো, স্টেশনে, বাচ্চাগুলোকে। স্টেশনে যে, এখনই দিয়ে আসবো। এখন তো বেরোবো। এখন বেরোবো, এখনই দিয়ে আসবো। প্যাকেটে প্যাকেটে বাইরে কি যাবো। করছে? হাফ প্যান্টের দড়ি খুলে গেছে আমার। হ্যাঁ, কালকে শুতে গিয়ে হাফ প্যান্ট